সুপ্রিয় দর্শক, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। এফি লিডারশিপ লেন্সে আজকের অতিথি মিস্টার আতাউর রহিম চৌধুরী। তিনি B2B স্টার্টআপ শপআপের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও। আজকে আমরা জানব শপআপের প্রতিষ্ঠার গল্প, এর পেছনের ইতিহাস এবং এর অপারেশন সম্পর্কে জানবার চেষ্টা করব, আর জানবো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। জনাব আতাউর রহিম, স্বাগত ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। আপনার কাছে প্রথমে জানতে চাইব যে এই শপআপ B2B স্টার্টআপ এটা তৈরি করবার আইডিয়া কোথা থেকে এলো এবং কি বিষয় আপনাকে ইন্সপায়ার করেছে এটা করতে? প্রথমেই ধন্যবাদ আমাকে আসলে আমন্ত্রণ জানানোর জন্য। আমি, আফিফ আর সিফাত, আমরা তিনজন মিলে শপআপ শুরু করি। এটা মূলত আসে আফিফের একটা ঘটনা থেকে। সো আফিফের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। সো ওটা ছিল একটা কুমারপাড়া। সো ওই গ্রামে ওরা প্রোডাক্ট সাপ্লাই দিত আড়ং, তারপরে এরকম বেশ কিছু কোম্পানিকে। সো কিছুদিন পরে ওদের থেকে ওই সাপ্লাই নেওয়াটা বন্ধ হয়ে যায়। তখন আফিফ যেহেতু গ্রামে দেখতে পায় যে ওদেরকে কোনোভাবে অন্যভাবে হেল্প করা যায় কিনা। সো ওই সিমিলার সময়ে আমরা আসলে কাজ করছিলাম সোশ্যাল মিডিয়া নিয়ে ওই সময়। সো ওই সময় আমরা নতুন দেখতে পারি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যবসায়ী প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছে। সো ওই দুইটা জিনিস আসলে আমরা সর্ট অফ কানেক্ট করি। আমি নিজে ইঞ্জিনিয়ার, আফিফের সেই অভিজ্ঞতা। সো আমরা খুব তাড়াতাড়ি একটা সফটওয়্যার তৈরি করি, যেটা দিয়ে দেখি যে আচ্ছা আমরা কি ওই যারা কুমারপাড়ায় যারা প্রোডাক্ট বানাচ্ছেন ওদের প্রোডাক্টগুলোকে সামহাও আমরা অনলাইনে বেচার ব্যবস্থা করে দিতে পারি কিনা। সো ওইখান থেকেই আসলে আইডিয়াটা আসে। আমরা প্রথমে সফটওয়্যারটা ক্রিয়েট করি এবং খুব ভালো ট্র্যাকশন পাই। সেখান থেকেই আসলে শপআপের জন্ম। তো সেটা কি ধরনের প্রোডাক্ট ছিল? শুরুতে এটা একটা সফটওয়্যারই ছিল যে এটা কোনো যে প্রোডাক্টটা মার্কেটিং করতে গিয়ে, সেল করতে গিয়ে আপনার পার্টনাররা ওখানে সমস্যা ফেস করলো, সেটা কি প্রোডাক্ট ছিল? সো এটা আপনি বলছিলেন যে আড়ংয়ে তারা দিত। কারেক্ট। সো আপনার আড়ংয়ের বিভিন্ন আপনার ক্রাফট যেই প্রোডাক্টগুলো থাকে সেগুলো ছিল। সো আনফর্চুনেটলি দেখা গেছে যে নট নেসেসারিলি ওদেরকে দিয়ে আমরা আসলে অনলাইনে বিক্রি করতে পেরেছিলাম 100%, বাট আমরা কমপ্লিটলি নতুন একটা জগৎ আবিষ্কার করি ওই সময় যে আচ্ছা অনলাইনে বিক্রি পসিবল এবং অনলাইনে যারা চেষ্টা করছেন ওদেরকে আসলে আমরা হেল্প করতে পারি। সো সেখান থেকেই আসলে শপআপের প্রথম ভার্সনটার জন্ম আর কি। এক্স্যাক্টলি। আমরা জানলাম যে আপনারা এখন প্রধানত ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করেন। এখন এই যে কিভাবে ইভলভ করলো, আপনারা হ্যান্ডিক্রাফট নিয়ে শুরু করেছিলেন, মাথার মধ্যে আইডিয়াটা এলো হ্যান্ডিক্রাফট নিয়ে, তারপরে এখন ফোকাসটা ফুডে সরে এসছে। এই যে শিফটিং অথবা যে ইভলিউশন যেটা, সেটা কিভাবে এলো? খুবই ন্যাচারালি আসলে। সো আমরা যখন ব্যবসাটা বিল্ড করার চেষ্টা করি, আমরা কিছু ট্র্যাকশন পাই, আমরা কাস্টমারের সাথে আসলে কথা বলা শুরু করি এবং কাস্টমারের সাথে যখন কথা বলি তখন দেখা গেছে যে কিছু কি প্রবলেম বাংলাদেশে আসলে এক্সিস্ট করে। এর মধ্যে লজিস্টিক্স অথবা ডেলিভারি একটা বড় প্রবলেম, আপনার সঠিক দামে কেনা কিংবা সাপ্লাই একটা বড় প্রবলেম, আবার কারেক্টলি ডিস্ট্রিবিউট করাও আর একটা বড় প্রবলেম। সো আমরা শুরুতে অনেক কিছু ট্রাই করেছি অনলাইনে, বাট আলটিমেটলি যতই আমরা কাস্টমার সাপ্লাইয়ের সাথে কথা বলতে থাকি, শেষ পর্যন্ত দেখা যায় যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম ফুড ডিস্ট্রিবিউশন প্রবলেমই। যে যদি এই আমরা যেই সেক্টরে কাজ করছি তার কথা বলি। সো এটা খুবই ন্যাচারাল যে আমরা যতই সাপ্লায়ার অথবা কাস্টমার সাথে কথা বলতে থাকি, আগে তো শুধু অনলাইনে ছিলাম, আস্তে আস্তে দেখা গেল যে না, আমরা অফলাইনেও যখন কথা বলা শুরু করলাম যে আমরা উই ডিসকভার্ড যে সাপ্লাই চেইন, লজিস্টিক্স, ওদেরকে ফাইন্যান্স করা এবং ফুড ডিস্ট্রিবিউশন করা প্রবলেম। মূলত কথাবার্তা বলেই বোঝা, এবং ওখান থেকেই দেখা গেছে যে আরও বড় প্রবলেম সলভ করার আছে, যে সেখান থেকে এখন ফুড ডিস্ট্রিবিউশনে চলে এসেছে। আচ্ছা, মোটা থেকে আমরা বুঝতে পেরেছি যে আপনারা ফুড নিয়েই কাজ করেন। যদি একটু স্পেসিফাই আমরা করতে চাই যে ফুড মানে কী 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 ফুড করেন, সেগুলো কোথা থেকে সোর্স হয়, তারপরে কোথায় এগুলো আপনারা ডিস্ট্রিবিউট করেন, এটা যদি একটু ক্লিয়ারলি বলেন। মূলত আমরা যেটা করি, আমরা
ম্যানুফ্যাকচারার থেকে হচ্ছে প্রোডাক্টগুলো কিনি, এরপরে হচ্ছে প্রোডাক্টগুলো দোকানদারের কাছে হচ্ছে পৌঁছায় দিই। এখন আমরা বিভিন্ন রকমের আসলে প্রোডাক্ট বিক্রি করে থাকি। আমাদের প্রোডাক্ট সেগমেন্টের কথা যদি বলি, আমরা এফএমসিজি প্রোডাক্ট বিক্রি করি, এটা একটা সেগমেন্ট। আমরা হচ্ছে কমোডিটি প্রোডাক্ট হচ্ছে বিক্রি করে থাকি। কমোডিটি বলতে হচ্ছে চাল, চিনি, সুগার। আর এফএমসিজির কথা যদি বলি, যে এফএমসিজিতে হচ্ছে আপনার ধরেন ইউনিলিভারের প্রোডাক্টগুলা, আপনার মারিকোর প্রোডাক্টগুলা, রেকিটের প্রোডাক্টগুলা। আর আরেকটা সেগমেন্ট আমাদের আছে অ্যাগ্রো, যেখানে হচ্ছে আমরা মাছেরও ডিস্ট্রিবিউট করে থাকি। সো তিনটা যদি হচ্ছে আলাদা আলাদা করে চিন্তা করি, যে ইউনিলিভারের প্রোডাক্টগুলো যেটা হয়, আমরা ডাইরেক্টলি ইউনিলিভারের কাছ থেকে রিজিনাল কন্ট্রাক্ট পাই, সেখান থেকে আমরা প্রোডাক্টগুলো আমাদের ওয়্যার হাউসে রাখি, এরপরে সেল হয়, ডেলিভারি করে থাকি হচ্ছে রিটেলারের কাছে। সিমিলারলি কমোডিটি প্রোডাক্টগুলো আমরা ডাইরেক্টলি মিল থেকে কিনি। কিছু প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডে যায়, কিছু প্রোডাক্ট খোলা যায়, আমরা কখনো আমাদের ওয়্যার হাউসে রাখি, কখনো কখনো আমরা ডাইরেক্টলি রিটেলারের কাছে হচ্ছে পৌঁছায় দিই। মাছের কথা যদি বলি, যে হচ্ছে আমরা ডাইরেক্টলি মাছ এই পুকুর থেকে অথবা দিঘি থেকে হচ্ছে মাছ নিয়ে হচ্ছে আপনার মার্কেটে হচ্ছে ডিস্ট্রিবিউট করি। সো মোরলেস খুবই সংক্ষেপে হচ্ছে এইভাবে 3 রকমের প্রোডাক্ট হচ্ছে আমরা ডেলিভারি। আমার ধারণা হচ্ছে যে ব্যবসায়ী হিসেবে আপনার দুই এন্ডে যেসব লোকজন, তো তাদেরকে নিয়ে কাজ করবার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ থাকবার কথা। আপনারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন এই ব্যবসাটা পরিচালনা করতে গিয়ে? অফকোর্স একদম শুরুর জার্নি আর এখন অনেক কিছু হচ্ছে আমরা ডিফারেন্ট, অনেক কিছু শিখেছি, অনেক ভুল করেছি। শুরুতে যদি বলি যে হচ্ছে আমরা প্রথমেই ভেবেছিলাম যে আমরা হয়তো ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারার থেকে না কিনেও হয়তো করতে পারবো, বাট পরবর্তীতে দেখা গেল যে না, আমাদের আসলে ট্রেডিশনাল যেভাবে ব্যবসা করে আমাদেরকে আসলে ওভাবে রেসপেক্ট করতে হবে। আমরা হয়তো ওটাকে বেটার করতে পারি, যে হচ্ছে যেটা আমরা করেছি টেকনোলজি দিয়ে, বাট হচ্ছে আমরা গিয়ে ফাইট করতে পারবো না, যে ট্রেডিশনাল যে ডিস্ট্রিবিউটার তার সাথে আমি ফাইট করতে পারবো না। সো আমরা বরঞ্চ চেয়েছি যে আমরা কিভাবে তার থেকে বেটার ডিস্ট্রিবিউশন করতে পারি। সো হচ্ছে সেটা বলবো যে আমাদের প্রথম শিক্ষা, যে হচ্ছে মারামারি না করে যে হচ্ছে সঠিকভাবে হচ্ছে আমরা বেটার ডিস্ট্রিবিউশন করব, আমরা টেকনোলজি ইমপ্লিমেন্ট করব, আমরা আরও এফিশিয়েন্ট হব, আমরা আরও ভালোভাবে ব্যবসাটা করব। দ্বিতীয় যেটা হচ্ছে বলি, সব রকম ডিস্ট্রিবিউশনেই আসলে হচ্ছে বাকি দেওয়া লাগে, যে হচ্ছে আপনার যে কোনো সেক্টরেই দেখা যাবে যে ছোটোখাটো হচ্ছে বাকি থাকে। সো এখানে আমাদের শুরুতে আমি হচ্ছে ইঞ্জিনিয়ার, আফিফ পড়েছে হচ্ছে আইবিএ থেকে। আমাদের আসলে ওই আইডিয়াটা নাই যে প্র্যাকটিক্যাল বিজনেসের ওই আইডিয়াটা আসলে নাই, যে হচ্ছে কোথায় বাকি কিভাবে হচ্ছে দিবে সেটারও হচ্ছে আসলে আইডিয়া নাই। সো পরে আমরা আসলে অনেক ভালো ভালো মানুষজন হায়ার করেছি ইন্ডাস্ট্রিতে, যারা অনেক এক্সপিরিয়েন্স, তারা অফকোর্স আমাদেরকে এই প্রসেসগুলো হচ্ছে বিল্ড করতে হেল্প করেছে। আমরা টেকনোলজি বিল্ড করেছি, আমরা লিমিট সেট করেছি, আমরা ভেরিফিকেশন সিস্টেম বানিয়েছি, আমরা ডেইলি ট্র্যাক করা শুরু করেছি, আমরা ডেইলি অপারেশন কীভাবে চালাতে হয় সেইটা সর্ট অফ ইমপ্লিমেন্ট করেছি। সো ধরেন আগে যদি আমরা বাকি দিয়ে রিকভার করতে না পারি, এরকম যদি ঘটনা ঘটেছে, সেটা এখন একদমই আসলে হয় না। যেটা আমি বলবো যে আমাদের আরেকটা বড় লেসন যেটা হচ্ছে আমরা শিখেছি, যদি ডিস্ট্রিবিউশন ব্যবসার বিগেস্ট মিস্টেকস হচ্ছে যদি বলে থাকি, যেটা এখন আমরা সর্ট অফ বেটার। আমরা কাভারেজ এরিয়া নিয়ে যদি একটু কথা বলি, কোথায় কোথায় আপনার এই বিজনেসের অপারেশন চলছে? সো আজকে বাংলাদেশের 64 জেলায় আমরা হচ্ছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করি। আমি বলবো না যে সব জেলায় সব প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করি, বাট 64 জেলায় হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট আছে। আমাদের তো লজিস্টিক্সও একটা হচ্ছে উইং আছে। সো সব মিলায় আমাদের হচ্ছে বাংলাদেশের সব থানাতেও হচ্ছে আমাদের আসলে ফুটপ্রিন্ট আছে। ট্র্যাডিশনাল যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেখান থেকে আপনাদের সিস্টেমের মধ্যে মূল পার্থক্যগুলো কি? সো আপনি যদি চিন্তা করেন একটা ট্রেডিশনাল ডিস্ট্রিবিউটর, ওরা হয়তো খুবই লোকালাইজড একটা জায়গায় কাজ করে, সো ওরা হয়তো ওই লোকেশনের জন্য হচ্ছে বেটার। বাট টুডে বড় বড় প্রমিনেন্ট কোম্পানি লাইক ইউনিলিভার, মারিকো, রেকিট, বাংলালিংক, জিপি, দে অল ট্রাস্ট আস। সো দেয়ার ইজ সামথিং অফকোর্স অ্যাবাউট আস যেটার জন্য হচ্ছে দে আর ট্রাস্টিং আস। সো হোয়াট আই উড সে দে মানে হচ্ছে মার্কেট প্রবাবলি বলবে যে এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ, বাট আমার যেটা
ট্রু বিলিফ আমরা হচ্ছে অন্য যে কোনো ডিস্ট্রিবিউটর থেকে হচ্ছে অনেক বেশি ইফিশিয়েন্ট। আমাদের সাথে যখন হচ্ছে ম্যানুফ্যাকচারাররা কাজ করে ওরা ডেফিনেটলি ব্যবসাতে গ্রোথ দেখেছে, মান্থ অন মান্থ, ইয়ার অন ইয়ার আমরা হচ্ছে আসলে তাদের ব্যবসা বাড়িয়েছি, সেই জন্য তারা আমাদেরকে আরও বেশি ডিস্ট্রিবিউশন দেয়। আমাদের কি যেই ভ্যালুটা আমরা ব্রিং করি ইজ প্রবাবলি এফিশিয়েন্সি। কারণটা যেটা হচ্ছে যে আমরা লাস্ট 3.5 বছরে আমরা অসংখ্য টেকনোলজি সিস্টেম হচ্ছে ডেপ্লয় করেছি আমাদের এন্টায়ার ডিস্ট্রিবিউশন সাপ্লাই চেইনে, ফ্রম পারচেস টু অ্যাপ্রুভিং থিংস টু হচ্ছে ম্যানেজিং বাকি, শেষ পর্যন্ত হচ্ছে ডেইলি ক্যাশ কালেক্ট করা, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আসলে আমরা টেকনোলজি নিয়ে এসেছি। সো আমি যেহেতু আসলে অপারেশনে অনেক ইনভলভড, তো আমার একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে যে আমি বিলিভ করি যে অপারেশন মানে হচ্ছে ডেইলি আমাদেরকে সেম কাজটা করতে হবে এবং ডেইলি আরেকটু বেটার করতে হবে আগের দিনের থেকে। সো এইটাই হচ্ছে সর্ট অফ মন্ত্র আমার কাছে মনে হয় যে যেটা আমরা ফান্ডামেন্টালি বিলিভ করি যে থ্রু টেকনোলজি আমরা অন্য যে কোনো ডিস্ট্রিবিউটরের থেকে হচ্ছে বেটার হচ্ছে সার্ভিস দিতে পারি, বেটার এফিশিয়েন্সিতে কাজ করতে পারি। এবং আপনি যদি চিন্তা করেন এন্টায়ার বাংলাদেশের জিনিসটা আমরা সেন্ট্রালি ম্যানেজ করি থ্রু সর্ট অফ হচ্ছে ডিফারেন্ট টেকনোলজি হচ্ছে ইউজ করে। আপনার তো দুই এন্ডে দুজন আছেন, যার কাছ থেকে আপনি সোর্স করছেন এবং আপনি যার কাছে বিক্রি করছেন। এই যে বললেন যে বেটার সার্ভিস দিচ্ছেন, আপনি কি এই দুই এন্ডকেই বেটার সার্ভিস দিচ্ছেন নাকি আপনি যার কাছ থেকে নিচ্ছেন তাকে বেটার সার্ভিস অথবা যাকে আপনি ডিস্ট্রিবিউট করছেন তাকে বেটার সার্ভিস একটু যদি এক্সপ্লেইন করে? অফকোর্স সাপ্লাই চেইন মানে হচ্ছে যে ইউ নিড টু বি রিয়েলি কনসিস্টেন্ট। প্রত্যেক দিন আপনাকে হচ্ছে, আপনি যদি প্রত্যেক দিন একই সাপ্লায়ার থেকে কিনেন, সো দে উইল সর্ট অফ ট্রাস্ট ইউ। আপনি যদি যে আপনার কাছে কিনছে, আপনি যদি ওর কাছে রিলায়েবল সাপ্লায়ার হন, সে আপনাকে হচ্ছে ট্রাস্ট করবে। সো বছরের পর বছর আমরা হচ্ছে সেই জিনিসটা মেনটেন করতে পারছি। আমি প্রত্যেক দিন সাপ্লায়ার থেকে কিনতে পারি, প্রত্যেক দিন সাপ্লায়ারকে হচ্ছে আমি পে করি, প্রত্যেক দিন আমি হচ্ছে রিটেলার থেকে হচ্ছে রিটেলারকে প্রোডাক্ট পৌঁছায় দেই সঠিক সময়, এবং প্রত্যেক দিন আমি হচ্ছে টাকা কালেক্ট করতে পারি। সো এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল হচ্ছে সাপ্লাই চেইনের স্ট্রেংথ, যেটা আসলে আমরা অন্য যে কারো থেকে প্রবাবলি ভালো করতে পারি। আপনাদের কোম্পানির কোর ভ্যালুজ এবং গাইডিং প্রিন্সিপাল যেটা আপনাদেরকে পরিচালনা করে, সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। আমাদের আসলে টোটাল 5টা ভ্যালু আছে, যে হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে মার্চেন্ট ফার্স্ট। আমরা এটাকে কাস্টমার ফার্স্ট হিসেবেও চিন্তা করতে পারেন, বাট আমরা বলি মার্চেন্ট বিকজ আমাদের কাছে মার্চেন্ট হচ্ছে বোথ সাপ্লায়ার অ্যান্ড হচ্ছে রিটেইলার। সো কোনো মার্চেন্টের যদি হচ্ছে কোনো প্রবলেম হয়, ওইটা আমাদের 1 নাম্বার প্রায়োরিটি। ওই পার্টিকুলার ট্রানজ্যাকশনে যে আছে, একটা মার্চেন্ট প্রবলেম ফেস করছে মানে আমাকে ওইটা আসলে সলভ করতে হবে, ওইটা ওই মুহূর্তের সবচেয়ে বড় প্রায়োরিটি হবে। দ্বিতীয় যেই ভ্যালুটা হচ্ছে আমাদের অ্যাক্ট লাইক অ্যান ওনার, যে যেই হচ্ছে আমার কোম্পানিতে কাজ করবে, দে হ্যাভ টু অ্যাক্ট লাইক হচ্ছে ওইটা তারই ব্যবসা। সো আমরা অনেক স্টোরি শুনেছি যে হচ্ছে কিভাবে একটা ডেলিভারি পার্সন হচ্ছে তার শপআপকে হচ্ছে ওন করতে পারে। অসংখ্য স্টোরি হচ্ছে আমরা দেখেছি। তা তৃতীয়ত হচ্ছে আমাদের একটা ভ্যালু হচ্ছে পেস ওভার পারফেকশন। আমরা যেটা বিলিভ করি যে একটা জিনিস একদম পারফেক্ট করে বানাতে গেলে ওইটা আসলে দেখা যাবে যে করাই হচ্ছে না। রাদার আমরা যেটা ট্রাই করি যে আচ্ছা আমরা বিলিভ করি যে হচ্ছে আমরা করব এবং আমরা শুরু করে দিই, এরপরে হয়তো ভুল হয়, আমরা ভুলগুলো শুধরাই এবং প্রত্যেক দিন অল্প করে হচ্ছে আমরা ইমপ্রুভমেন্ট করি এবং ফাইনালি গিয়ে হচ্ছে আমরা প্রবাবলি মানে একেবারে অপটিমাম জায়গার জন্য জায়গা পৌঁছানোর জন্য বসে থাকছেন, আপনি কাজ শুরু করে দিচ্ছেন কিন্তু টার্গেটটা হচ্ছে সেখানে যাওয়া। কারেক্ট। সো চতুর্থ ভ্যালুটা যেটা হচ্ছে আপনার থিঙ্ক 10x। আমরা এমন কাজ আসলে করতে চাই না যেটা দিয়ে অল্প কিছু ইমপ্রুভমেন্ট হবে। আমরা যখন কোনো ক্যাটাগরি নিয়ে হচ্ছে শুরু করি, টুডে আমাদের একটা বড় ক্যাটাগরি হচ্ছে মাছ, যে আমরা শুরু করেছিলাম হয়তো পাঙ্গাস দিয়ে, পাঙ্গাসের ডিস্ট্রিবিউশন দিয়ে, বাট হচ্ছে আমরা রিয়েলি চাই যে বাকি সব জায়গায় আমরা হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন স্টাবলিশ করব। সো বাট আমরা যখন শুরু করেছি, আমরা ডেফিনেটলি শুরু করেছিলাম আচ্ছা পাঙ্গাসের শুধু পাঙ্গাস না, এন্টায়ার মাছের ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে বেটার করা যায়। আমরা আজকে পাঙ্গাস নিয়ে শুরু করছি, বাট ওয়েদার এটা আসলে
এন্টায়ার মাছের জন্য আমরা করতে পারবো কি পারবো না, এন্টায়ার মাছ ব্যবসার জন্য। সো থিঙ্ক 10x হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু। লাস্ট হচ্ছে ডু মোর উইথ লেস, যে আমরা চাই যে হচ্ছে আমরা একটা সাপ্লাই চেইন কোম্পানি, আমরা একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফান্ডামেন্টালি আমাদের যেটা চিন্তা করতে হবে যে এটা তো স্টিল আ ব্যবসা, যে হচ্ছে এই ব্যবসাতে হচ্ছে আমরা টেকনোলজি ইউজ করব, আমরা এই ব্যবসাতে আমরা ফিগার আউট করবো সবচেয়ে ইফিশিয়েন্টলি হচ্ছে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। সো তখনই আসলে ব্যবসাটা ভালোভাবে দাঁড় হবে। সো লাস্ট ভ্যালু হচ্ছে ডু মোর উইথ লেস। আমরা যত কম, এটা বলতে পারেন যে হচ্ছে কম প্রচেষ্টায় কম খরচে সবচেয়ে ইফিশিয়েন্টলি কীভাবে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, এইগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ভ্যালু। সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেরিয়ে এসে একেবারে পাঙ্গাস মাছের ব্যবসা, তো এটা নিজেরা কিভাবে গ্রহণ করেছেন, আপনাদের সঙ্গে যারা যুক্ত আপনাদের ফ্যামিলি তারা কিভাবে এটাকে গ্রহণ করেছে? এটা আসলে এক্সপ্লেইন করা অনেক কঠিন। যে আমি যখন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করি, শুধু আমার না, আমার ইউনিভার্সিটির যারা ক্লাসমেট ওদেরও এক্সপেকটেশন ছিল যে আমি পিএইচডি করব, যে হচ্ছে একসময় প্রিপারেশনও নিয়েছিলাম। বাট আলটিমেটলি যেটা আই থিঙ্ক এটা ট্রু ফর আমার জন্য অথবা আফিফের জন্য, আমরা দুজনই হচ্ছে আসলে প্রবলেম সলভার, এবং হচ্ছে আমরা যেটা দেখি আমরা হচ্ছে আমাদের কিছু নিজস্ব অ্যাম্বিশনও আছে, যে হচ্ছে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশি হিসেবে আমরা বড় কিছু করতে পারবো। সো টুডে পাঙ্গাসের ব্যবসায়ী, নিজেকে পাঙ্গাসের ব্যবসায়ী বলতে আমার আসলে অনেক গর্ব হয়, যে হচ্ছে এটা একদম রুট লেভেলের ফার্মারের সাথে হচ্ছে আমি কাজ করছি, এবং এক সময় হয়তো আমি বাইরে এক্সপোর্টও করব। সো আমার কাছে জিনিসটা আসলে গর্বের মনে হয় পিএইচডি করার থেকে আজকে যেটা করছি এটা প্রবাবলি আসলে বাংলাদেশের জন্য আরও বেশি ভ্যালু এনে দিচ্ছে। সো আমার মনে হয় কোম্পানি চালানো আসলে অনেক কঠিন, যেই জিনিসটা শুরু যখন করেছি তখন জানতাম না, বাট টুডে যখন আমি দেখি যে আচ্ছা আমি একজন মার্চেন্টের প্রবলেম সলভ করতে পারছি, একটা সাপ্লায়ারের প্রবলেম সলভ করতে পারছি, অথবা একটা রিটেলারের প্রবলেম সলভ করতে পারছি, তখন গিয়ে মনে হয় যে না, আচ্ছা এই কষ্টটা আসলে সার্থক। আমরা যখন মাছের ব্যবসা শুরু করি, মাছ নিয়ে কথা বলছি, যে তখন দেখা গেছে যে ওই মাছ কিনেছে পুকুর থেকে, বাট হচ্ছে টাকাটা ঠিক সময় দিচ্ছে না। বাট টুডে আমরা এমনভাবে সাপ্লাই চেনটুকু হচ্ছে বিল করতে পেরেছি যেখানে ওকে আর ওইটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। ও আমাকে বরঞ্চ হচ্ছে বলে যে ভাই নেক্সট কবে হচ্ছে নিবেন, রাইট? সো হচ্ছে দ্যাটস দ্য বিগেস্ট ভ্যালু হচ্ছে প্রবাবলি আমরা এনেছি, এবং ভবিষ্যতে হয়তো আরও কন্ট্রিবিউট করতে পারবো। ওইটাই প্রবাবলি যে আমি দেখি যে হচ্ছে আমার টুডে এই জন্যই প্রবাবলি হচ্ছে নিজেকে পাঙ্গাসের ব্যবসায়ী বলতে আমার কোনো কষ্ট হয় না। আপনারা মার্জিন মডেল নিয়ে কাজ করেন, এই মডেলটা কিভাবে আসলে ফাংশন করে, এবং বিশেষ করে আপনি বলছেন যে ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ফুড প্রোডাক্টে এই মার্জিন তো খুবই সামান্য, তো সেটা কিভাবে সাস্টেইনেবলি আপনারা এই ব্যবসাটা অপারেট করতে পারছেন এই মডেল মার্জিনে? আপনি যদি চিন্তা করেন আসলে ইভেন আমাদের আগে যারা ব্যবসা করতো ওরাও ডেফিনেটলি মার্জিন করেছে, এবং ওরাও হচ্ছে প্রফিটেবল ছিল। একটা ফান্ডামেন্টাল জিনিস যদি বলি, যে আমাদের এন্টায়ার সাপ্লাই চেনে এফএমসিজি প্রোডাক্ট বলি, ফিশ বলি, এবং কমোডিটি প্রোডাক্ট বলি, সব জায়গাতেই মার্জিন আসলে ভ্যারি করে, একদম ছোট থেকে শুরু করে আসলে মোটামুটি বড় মার্জিনও হয়। বাট প্রত্যেকটা জায়গায় আপনি যদি সাপ্লাই চেইনটুকু এমনভাবে ডিজাইন করতে পারেন যেখানে আপনার সাপ্লাই চেইন ইজ ইফিশিয়েন্ট, এবং হচ্ছে আপনার ওভারঅল যেই মার্জিনটুকু আপনি নিচ্ছেন আপনি যদি ইনাফ ভলিউমে হচ্ছে সেল করতে পারেন, আপনি যদি জানেন যে আপনার কতটুকু খরচ হয়, আপনি যেই যত টাকা দিয়ে বিক্রি করছেন ওইটা দিয়ে যদি হচ্ছে খরচটুকু উঠে যায়, তাহলে কম মার্জিন হলেও আপনার যদি ইনাফ ভলিউম থাকে আপনি হচ্ছে প্রফিট আসলে করে বের হতে পারবেন। সো আমাদের মেইন যেই প্রচেষ্টা, যে হচ্ছে টুডে ইউনিলিভারে আপনি যদি হচ্ছে দেখেন যে ইউনিলিভারের প্রাইস আপনি ঢাকাতে যেই দামে কিনছেন আর হচ্ছে ধরেন কুমিল্লা অথবা পঞ্চগড়ে গেলে মোটামুটি সিমিলার প্রাইস রেঞ্জই হচ্ছে হবে, বাট ওইটা আসলে কমোডিটি কিংবা হচ্ছে অন্যান্য প্রোডাক্টের জন্য অতটুকু ট্রু না। সো আমাদের যে প্রচেষ্টা টুডে, আমরা হয়তো এটা করতে পারবো যেটা ইউনিলিভার এফএমসিজি প্রোডাক্টের জন্য ফিক্সড প্রাইসে হচ্ছে, মানে প্যাকেজ প্রোডাক্ট যেগুলো সেগুলো তো সব জায়গাতে একই দামে বিক্রি করতে হয়, যেগুলো প্যাকেজ নয় সেগুলো নিয়ে চ্যালেঞ্জ। জি, সেগুলোতেও আমরা যেটা বিশ্বাস করি যে হচ্ছে
ইফ উই ক্যান ম্যানেজ, কেন ইউনিলিভার পারে কারণ ইউনিলিভার হচ্ছে কনসিস্টেন্টলি সাপ্লায়ার থেকে হচ্ছে কিনতে পারে এবং হচ্ছে ওর মার্কেটে একটা ডিমান্ড সে হচ্ছে ক্রিয়েট করেছে। আমরা যদি অন্য কমোডিটি ক্যাটাগরিগুলোর জন্য হচ্ছে সঠিক সাপ্লাই চেইন, সঠিক ডিস্ট্রিবিউশন মডেল বিল্ড করতে পারি, সেটা আমরা অন্যান্য জায়গায়ও রেপ্লিকেট করতে পারবো। টুডে যে হচ্ছে কিছু কিছু ক্যাটাগরিতে আমরা পেরেছি এবং আমরা দেখছি যে হচ্ছে টুডে সাপ্লায়াররা আমাকেই সাপ্লাই দিতে চায়। সো হচ্ছে এবং আমি হচ্ছে একদম সঠিক দামেই আমি হচ্ছে দোকানদারকে দিতে পারছি এবং আমরা বিলিভ করি যে হচ্ছে এটা হচ্ছে পসিবল, যে হচ্ছে অন্যান্য ক্যাটাগরিতেও ইউনিলিভার যেরকম করে ডিস্ট্রিবিউশন করে আমরা কমোডিটি প্রোডাক্টেও ওভাবে ডিস্ট্রিবিউশন করতে পারবো। একটা কাউন্টার এক্সাম্পল দিতে পারি যে হচ্ছে আফিফ যখন প্রথম সৌদি আরবে যায়, সৌদি আরবে গিয়ে আফিফ দেখে যে হচ্ছে পেপসির হচ্ছে প্রোডাক্ট এরকম, আপনারা কমোডিটিতে যদি দেখেন টুডে বাংলাদেশে হচ্ছে মানুষজন হচ্ছে চাল মজুত করে রাখে, ও ওভাবে দেখলো যে পেপসি হচ্ছে মজুত করে রেখেছে, রাইট? সো হচ্ছে ডিস্ট্রিবিউটর সৌদি আরবে। সো কারণ ওদের এখানে এরকম সাপ্লাই চেইন হচ্ছে ক্রিয়েট হয় নাই এবং পেপসির দাম হচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকাতে হচ্ছে ভ্যারি করছে, বাংলাদেশে কিন্তু এটা করে না। তার মানে হচ্ছে আপনার এফএমসিজি প্রোডাক্টে যেরকম আপনার প্রাইস ফ্লাকচুয়েশন করছে, সেম জিনিসটা বাংলাদেশে এখন কমোডিটি প্রোডাক্টে করছে। ইফ দেয়ার ইজ প্রপার সাপ্লাই চেইন স্টাবলিশড, বাংলাদেশেও হচ্ছে এই প্রাইসটুকু হচ্ছে আপনার সঠিকভাবে হচ্ছে ম্যানেজ করা হচ্ছে, এই ফ্লাকচুয়েশন থাকবে না, এই ফ্লাকচুয়েশন থাকবে না। এটা কঠিন প্রজেক্ট, আমি বলছি না যে এটা শপআপ আসলে একলা করতে পারবে, এখানে হয়তো অনেক কিছু চেঞ্জ হবে ভবিষ্যতে, বাট শপআপ টুডে দেখতে পাচ্ছে যে আমরা যতগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করছি এটা পসিবল। আপনাদের বিজনেসের অপারেশন হলো 7-8 বছর। জি। এই 7-8 বছরে আপনারা কি মাইলস্টোন কি অর্জন করেছেন এবং মার্কেটে আসলে কি ইনফ্লুয়েন্স অথবা কি ইম্প্যাক্টটা তৈরি করতে পেরেছেন? টুডে যদি বলি যে হচ্ছে আমরা বাংলাদেশের প্রবাবলি লার্জেস্ট ডিস্ট্রিবিউটর, যে হচ্ছে এবং সবচেয়ে নামকরা ব্র্যান্ডগুলো আসলে আমাদের সাথে কাজ করে, ওয়ান অফ দ্য বিগেস্ট, এবং আমরা হচ্ছে প্রতিনিয়তই ওদের থেকে বেস্ট ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড এবং বিভিন্ন কিছু হচ্ছে পেয়ে থাকি। আই থিঙ্ক ফ্রম অ্যাঙ্কার অথবা ম্যানুফ্যাকচারার পয়েন্ট অফ ভিউ, আই থিঙ্ক আমরা ওদেরকে কনসিস্টেন্ট গ্রোথ দিতে পেরেছি। যে আমরা যখন একটা ডিস্ট্রিবিউশন নিয়ে হচ্ছে হয়তো শুরু করেছিলাম ইউনিলিভারের সাথে, সেখানে এখন ইউনিলিভারের আমাদের 7 থেকে 10টার মতো ডিস্ট্রিবিউশন আছে। সেরকম আমরা টুডে বিভিন্ন রবি কিংবা জিপির আমরা ওয়ান অফ দ্য লার্জেস্ট হচ্ছে ডিস্ট্রিবিউটর। সো এই জিনিসটা হয়েছে। ওদের কি ডিস্ট্রিবিউট করেন আপনারা? ইউনিলিভার প্রোডাক্ট রবির ধরেন হচ্ছে সিম কার্ড থেকে শুরু করে ওদের টেলিকম রিচার্জ যেইটা সেটা। সো আপনার বোথ ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্টই ডিস্ট্রিবিউট করে থেকে আমাদের আসলে অনেকগুলো ক্যাটাগরি আছে, সব তো বলা সম্ভব না। সো বিগেস্ট ভ্যালু সাপ্লায়াররা প্রবাবলি যেটা পাই যে আমরা কনসিস্টেন্টলি বেস্ট সার্ভিস দিতে পারছি এবং আমরা হচ্ছে টেকনোলজি এমনভাবে ডেপ্লয় করেছি যেটার জন্য দেখা যাচ্ছে যে আমরা অন্য যে কোনো ডিস্ট্রিবিউটর থেকে আমরা ইফিশিয়েন্টলি হচ্ছে ডিস্ট্রিবিউশন করতে পারি। তাই বোথ আমরা গ্রোথও দিতে পারছি, আমরা নিজেরাও প্রফিট করতে পারি এবং আমাদের ম্যানুফ্যাকচারাররাও হচ্ছে স্যাটিসফাইড থাকে। অন দি আদার হ্যান্ড আমি যদি বলি সাপ্লাই চেন, আগেও বলেছি যে সাপ্লাই চেন ইজ আ গেম অফ কনসিস্টেন্সি। আমরা যদি হচ্ছে বোথ রিটেইলার এবং হচ্ছে ম্যানুফ্যাকচারার দুজনকেই কনসিস্টেন্ট সার্ভিস দিতে পারি এবং আমার নিজের ব্যবসাটাকে যদি হচ্ছে আমি প্রফিটেবল বানাতে পারি, তাহলে যেটা দেখা যাবে যে হচ্ছে ওরা অন্য কারো কাছে আসলে যাবে না, বিকজ সাপ্লাই চেইনের মেইন ইনগ্রিডিয়েন্টটাই হলো যে কনসিস্টেন্সি। যে আমি যেটা বিশ্বাস করি যে ফিশ ব্যবসা বলি, কমোডিটি ব্যবসা বলি, যে হচ্ছে টুডে আমরা ওইটা করতে পেরেছি। সো দ্যাট আই উড সে যে হচ্ছে ব্যবসার দিক থেকে যে দিস ইজ দ্য বিগেস্ট ভ্যালু হচ্ছে আমরা এনেছি। এছাড়া অন্য আরেকটা টপিক যদি হচ্ছে বলি, আমরা বাংলাদেশের স্টার্টআপদের মধ্যে প্রবাবলি আমরা লার্জেস্ট ফান্ড নিয়ে এসেছি। আমরা একটু ভিশন নিয়ে কথা বলতে চাই। ধরুন আজকে থেকে 5 বছর পরে 2030-এ অথবা 2050-এ শপআপ কোথায় যেতে চায়, কোথায় দেখতে চান শপআপকে আপনারা? আই থিঙ্ক আমাদের একটা কোর মাইলস্টোন টুডে যেটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন, যেটা আমরা বলছি এফএমসিজির জন্য যেটা করি, অন্যান্য আরও অনেকগুলো ক্যাটাগরিতে করতে চাই। আই থিঙ্ক এটা প্রথম মাইলস্টোন। দ্বিতীয় একটা মাইলস্টোন হচ্ছে আমরা গালফে আমাদের হচ্ছে এক্সপোর্ট
করতে চাই আমাদের বিভিন্ন হচ্ছে প্রোডাক্ট। আমরা রিসেন্টলি হচ্ছে সারি নামের একটা কোম্পানির সাথে হচ্ছে মার্জ হয়েছি এবং আমরা সৌদি আরব এবং হচ্ছে কাতারেও আমাদের ব্যবসা এক্সপ্যান্ড করেছি। সো আমরা চাই যে ওখানে যেহেতু বাংলাদেশি একটা বিশাল বাংলাদেশি এক্সপ্যাটরা হচ্ছে থাকেন, সো হচ্ছে আমরা ওই এবং সাউথ এশিয়ানরা থাকেন, ইন্ডিয়ান, পাকিস্তানি, সো আমরা ওদের কাছেও হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট হচ্ছে ডিস্ট্রিবিউট করতে চাই। সো আই থিঙ্ক এটা একটা কোর মাইলস্টোন এই মুহূর্তে আমাদের, যে হচ্ছে 1 নম্বর ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন, 2 নম্বর হচ্ছে আমরা গালফ কান্ট্রিগুলোতে হচ্ছে এক্সপ্যান্ড করতে চাই আমাদের প্রোডাক্ট। আপনারা চাল, ডাল, লবণের মতো আইটেম নিয়ে কাজ করছেন, যেটা মানে একেবারে প্রিডমিনেন্টলি এটা হচ্ছে মিডলম্যানরা ডমিনেট করে থাকতেন। তো এইখানে গিয়ে আপনারা কি চ্যালেঞ্জ ফেস করছেন এবং সেগুলো আপনারা কীভাবে স্ট্রিমলাইন করছেন? আমরা যখন প্রথমে শুরু করি আমরা আসলে একদম ম্যানুফ্যাকচারের কাছে যেতে পারি না, কারণ আমার ওই ভলিউম নাই। সো আমরা যখন আসলে ইনাফ ভলিউমের ব্যবসা করতে পেরেছি, আমরা ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারের কাছে হচ্ছে গিয়েছি। সো আপনি যখন সাপ্লাই চেইনটা এমনভাবে বিল্ড করবেন, আপনি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছে যেতে পারেন এবং ডাইরেক্টলি রিটেলারের কাছে যেতে পারেন, তখন আসলে ওই মিডলম্যানটা লাগে না। সো ফরচুনেটলি আমরা এখন যেসব ক্যাটাগরিতে কাজ করছি এবং সামনেও যেগুলোতে হয়তো কাজ করব, আমরা ডাইরেক্টলি ম্যানুফ্যাকচার থেকে প্রোডাক্টগুলো হচ্ছে রিটেলারের কাছে হচ্ছে পৌঁছায় দেব। সো ওই মিডল ম্যানগুলো আসলে হচ্ছে আমাদের ইকোসিস্টেমে আসলে দরকার হবে না। সো আমি বলবো যে সৌভাগ্যবান যে হচ্ছে আমরা এটা করতে পেরেছি, যে বাট ডে ওয়ানে আসলে এটা ছিল না। আমরা হয়তো একদম প্রথম যেদিন শুরু করি, যে অনেস্টলি যদি বলি, আমরা প্রোডাক্ট কিনেছিলাম ইউনিমার্ট থেকে, যে এর টুডে আমি হচ্ছে ধরেন ইউনিলিভার থেকেও প্রোডাক্ট কিনতে পারি, আবার হচ্ছে পুকুর থেকে মাছও কিনতে পারি। বিটুবি ইকোসিস্টেম নিয়ে আপনি কথা বলছেন, সার্বিক ইকোসিস্টেম কীরকম বিটুবির ক্ষেত্রে বাংলাদেশে এখন? আসলে বিটুবি তো একটা বিশাল সেক্টর। বিটুবি মানে এনি বিজনেস টু বিজনেস ট্রানজ্যাকশন হচ্ছে বুঝায়। সো যদি স্টার্ট আপগুলোর কথা বলি, বাংলাদেশে আমি এখন দেখতে পাচ্ছি বেশ কিছু স্টার্ট আপ হচ্ছে কাজ করছে, বোথ আমাদের মতো ডিস্ট্রিবিউশন নিয়েও কাজ করছে, আবার সফটওয়্যার নিয়ে কাজ করছে, কিংবা অন্যান্য বিটুবি ব্যবসা নিয়েও হচ্ছে কাজ করছে। অ্যান্ড ওভারঅল বাংলাদেশের বিটুবি ব্যবসার যদি বলি, যে হচ্ছে স্পেসিফিক্যালি আমাদের ক্যাটাগরিতে উই সি যে আসলে আরও অনেক ইনোভেট করার জায়গা আছে। টুডে পেমেন্টস, আপনার ফাইন্যান্সিং, বিভিন্ন জায়গায় আসলে টেকনোলজির ইনভলভমেন্ট অনেক কম। এখনও হচ্ছে আমরা ক্যাশে ব্যবসা করি। আইসি যে মানে কেউ না কেউ ওই প্রবলেমগুলো সলভ করবে, যে সিগনিফিক্যান্ট চেঞ্জ হচ্ছে আমি এক্সপেক্ট করি যে বাংলাদেশের বিটুবি সেক্টরে হচ্ছে আসবে। আপনাদের মতো এই ফিল্ডে যারা আগামী দিনের উদ্যোক্তা আসতে চান, তাদের জন্য আপনাদের কি পরামর্শ, কি রেখে যেতে চান? স্পেসিফিক্যালি বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে আসলে অসংখ্য প্রবলেম আছে যেগুলো আমাদেরকে সলভ করতে হবে। আমরা যখন শুরু করেছি, আমরা ভেবেছিলাম আমরা একটা জিনিস করব, বাট পরবর্তীতে গিয়ে দেখি যে আরও একটা বড় প্রবলেম এক্সিস্ট করে, যেটা আসলে সলভ না করলে আমরা এই প্রবলেমটা আসলে সলভ করতে পারবো না। আমরা অনলাইন বিজনেসের জন্য যদি হচ্ছে ওদেরকে যদি অনলাইন বিজনেস করতে চাই, আমার আসলে ডেলিভারি কোম্পানি লাগবে, যে হচ্ছে ডেলিভারি করতে পারবে অনলাইনে, রাইট? সো সিমিলারলি বাংলাদেশে আসলে এরকম ছোটোখাটো অনেক প্রবলেম আছে, অনেক বড় প্রবলেম আছে। সো আমার যেটা ইচ্ছা থাকবে, যে হচ্ছে এখন যারা নতুন ক্যারিয়ারে ঢুকছেন, অথবা যারা আসলে অনেক সিনিয়রও আছেন, যে বাংলাদেশে আসলে অসংখ্য জিনিস করার আছে এবং বাংলাদেশে অপরচুনিটির অভাব নাই। সো একটু ভালো করে তাকাতে হবে, কিছু জিনিস আসলে ইগনোর করতে হবে। বিদেশে চলে গেলেও হবে না, যে বাংলাদেশে থেকে আসলে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আপনার যারা স্টেক হোল্ডার আছেন, আপনার যারা বিনিয়োগকারী আছেন এবং কনজিউমার যারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? টুডে আই থিঙ্ক ভেরি গ্রেটফুল হচ্ছে টু আমাদের পার্টনার, ইনভেস্টর পার্টনার এবং সাপ্লায়ার পার্টনার, মার্চেন্ট পার্টনার, যে ওদের জন্যই আমরা যেখানে আছি এখন আসতে পেরেছি। 1 নাম্বার, উই উড নিড কন্টিনিউয়াস সাপোর্ট হচ্ছে ওনাদের। বাট দ্বিতীয়ত আমি যেটা বলবো, যে আমি যেটা দেখি বোথ বাংলাদেশ এবং স্বভাবের কথা যদি বলি, আমি দেখি যে আমাদের ভবিষ্যৎটা আসলে অনেক উজ্জ্বল। আমরা
লাস্ট কয়েক বছরের কথা যদি চিন্তা করি, কোভিড, তারপরে হচ্ছে বিভিন্ন ওয়ার্ল্ড রিলেটেড হচ্ছে প্রবলেমস, আমরা আসলে ওগুলো পার করে আসতে পেরেছি। যে হচ্ছে একটা ব্যবসার বড় ভালো হওয়ার একটা বড় সিগন্যাল হচ্ছে ওরা কঠিন সময়ে কিভাবে হচ্ছে পার করে। আমার কাছে যেটা মনে হয় আমরা সবচেয়ে কঠিন সময়গুলো পার করে আসছি। এই মুহূর্তে আমাদের ব্যবসাগুলা আসলে দাঁড়ায় গেছে যে এখন আমরা যদি আরও সাপোর্ট পাই, নট জাস্ট ফ্রম হচ্ছে আমাদের ইনভেস্টর, আমরা যদি বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশের অন্যান্য যেসব কোম্পানি আছে, আমরা যদি তাদের থেকে সাপোর্ট পাই, আমরা আসলে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখি। এক সময় আমি যেটা পার্সোনালি বিলিভ করি, আমরা হয়তো থাকবো না, বাট শপআপ হয়তো থাকবে, যে এবং শপআপ এটা একটা যুগান্তকারী হচ্ছে কোম্পানি হয়ে দাঁড়াবে। এটাই হচ্ছে, এটা ইতিমধ্যে যথেষ্ট বড় কোম্পানি হয়েছে। আমরা যদি একটু স্পেসিফিক্যালি জানতে চাই যে এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে আপনারা কতটুকু কন্ট্রিবিউট করেছেন, অর্থাৎ কত এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনাদের কোম্পানির মাধ্যমে? এই মুহূর্তে শপআপের সাথে ডাইরেক্টলি কাজ করছে মোর দ্যান ৭৫০০ মানুষ, যে হচ্ছে বাংলাদেশে, এবং ইনডাইরেক্টলি যদি বলি হচ্ছে, এরা কি আপনাদের পেরোলে এই যে ৭০০০ মানুষ? কারেক্ট, আমাদের জি, যে হচ্ছে যারা এন্টার বাংলাদেশের মানুষজন আছে। সো এবং আমরা যদি ভবিষ্যতের এর বাইরে ইনডিরেক্টলি যারা বেনিফিটেড হচ্ছে আপনার কোম্পানি থেকে, অফকোর্স অসংখ্য রিটেইলার, আই থিঙ্ক মোর দ্যান ৫ লাখ রিটেইলারের সাথে হচ্ছে আমরা মান্থলি কাজ করি, অসংখ্য সাপ্লায়ার, এক্স্যাক্ট কাউন্টটা বলতে পারবো না, যে অ্যান্ড আমরা প্রবাবলি ৩ কোটি মানুষের কাছে এখন খাদ্যদ্রব্য পৌঁছায় দিতে পারি। অলমোস্ট 1/5 জি জি অফ দ্য পপুলেশন। জি, সো সবাই মানে আই থিঙ্ক ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, আমরা চাই যে হচ্ছে এই নাম্বারটুকু আসলে বাড়ুক, আরও বেটার করতে পারি আমাদের ব্যবসা, আরও বেটার করতে পারি আমাদের অন্যান্য যেই ক্যাটাগরি ড্রিমগুলো আছে আর কি। আমরা আগে আলোচনা করছিলাম, আমি ওই পয়েন্টে একটু ফিরছি। আপনি বলছিলেন যে কিছু ডিস্ট্রিবিউশন প্রিন্সিপাল আপনারা মেনে চলেন, এইটা যদি একটু বলেন মানুষের জানবার জন্য, অন্যরা হয়তো শিখবে আপনাদের কাছ থেকে। সো ফান্ডামেন্টালি আমি ডিস্ট্রিবিউশনে এনি সাপ্লাই চেইন ব্যবসা আমি যদি বলি ইজ পিওরলি ডিপেন্ডেন্ট অন হচ্ছে আপনার ডেইলি অপারেশন। আমি ফান্ডামেন্টালি যেটা বিলিভ করি যে হচ্ছে আপনাকে সেম জিনিস প্রত্যেক দিন করতে হবে, যে একটা সাপ্লাই চেইন মেনটেন করতে হলে প্রত্যেক দিন সেম কাজ করতে হবে। বাট যেরকম যে ধরেন আপনার প্রত্যেক দিন দেখতে হবে যে সঠিক সময়ে মানুষজন উপস্থিত হয়েছে কিনা, যে হচ্ছে আমাদের এসআর এর কথা যদি বলি, আমরা অ্যাটেন্ডেন্স অ্যাপ ক্রিয়েট করেছি যেটা দিয়ে আমরা মনিটর করি যে হচ্ছে ওরা অ্যাটেন্ডেন্স সঠিক টাইমে দিয়েছে কিনা। সেকেন্ডলি ধরেন আমাদের প্রত্যেক দিন দেখতে হবে যে ইনভেন্টরির কী অবস্থা, প্রত্যেক দিন দেখতে হবে যে হচ্ছে আপনার যত টাকা সেল করেছি তত টাকার প্রোডাক্ট ফিরে এসেছে কিনা, প্রত্যেক দিন দেখতে হবে যে হচ্ছে আপনি যত টাকার আপনি কালেক্ট করেছেন সেই টাকাটা ডিপোজিট হয়েছে কিনা। সো আপনার প্রত্যেকদিন দেখতে হবে যে হচ্ছে আপনার কিছু অপারেশনাল মেট্রিক থাকে প্রত্যেকটা অপারেশন চালানোর জন্য, ওই মেট্রিকগুলো আসলে আপনি ফুলফিল করেছেন কিনা। যদি কোনো কারণে ফুলফিল না হয়, ওটা হচ্ছে আপনি কী কারণে ফুলফিল হয় না, ওটা আপনি পরের দিন আপনাকে ওটা ঠিক করতে হবে। সো ডেইলি সেম জিনিসটা করা অনেক ইম্পর্টেন্ট, বাট ডেইলি একটু একটু করে ইমপ্রুভ করাটাও অনেক ইম্পর্টেন্ট। সো হচ্ছে আপনি ৩৬৫ দিন যদি হচ্ছে ইমপ্রুভ করতে পারেন আপনার অপারেশন, আপনি ১ বছর পরে আপনি দেখবেন যে আপনার অপারেশন চেঞ্জ হয়ে গেছে। এই আই উড সে যে দিস ইজ প্রবাবলি দ্য ফান্ডামেন্টাল অফ রানিং এনি অপারেশন, যে স্পেশালি সাপ্লাই চেইন, বাট প্রবাবলি অ্যাপ্লাইজ ফর হচ্ছে অন্য ব্যবসা, অন্য অপারেশন। আমরা একটু ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। আমরা খবরের কাগজে পড়েছি যে আপনারা সম্প্রতি ভালো কিছু ফান্ড পেয়েছেন, বড় ফান্ড পেয়েছেন মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে। এইটা যদি একটু ডিটেইল আমাদেরকে বলেন। খুব রিসেন্টলি হচ্ছে আমাদের সিরিজ সি রাউন্ডটা হচ্ছে ক্লোজ করেছি। এই রাউন্ডের মূলত ইনভেস্টর ছিলেন হচ্ছে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একটা উইং হচ্ছে সানাবিল, ওরা হচ্ছে আমাদের একটা ফান্ড দিয়েছেন। এছাড়া আপনার পেপ্যালের প্রতিষ্ঠাতা পিটার থিয়েলের হচ্ছে ভালার ভেঞ্চার্স ও হচ্ছে আমাদেরকে ইনভেস্ট করেছেন। এছাড়া কাতার সভারেন ফান্ড এবং হচ্ছে এসটিভি, ফ্লারিশ ভেঞ্চার্স হচ্ছে বিভিন্ন ফান্ড হচ্ছে আমাদেরকে টাকা দিয়েছেন। টোটাল রাউন্ডটা হচ্ছে $110 মিলিয়ন। এই তিন প্রতিষ্ঠান, তিনটা না, বেশ কয়েকটা আরো অনেকগুলো আছে, যে হচ্ছে সব মিলিয়ে হচ্ছে আমাদের $110 মিলিয়ন একটা রাউন্ড ক্লোজ করেছে। এই পর্যন্ত টোটাল ফান্ড আপনারা কি পেয়েছেন, ইনভেস্টমেন্ট ফান্ড? মোট $300 মিলিয়ন মতো হচ্ছে আমাদের ওভারঅল ফান্ড রেজ। এটা শুরু হয়েছে কোন বছর থেকে? আমরা শুরু করেছি ওভারসিজ ফান্ড
কবে থেকে পেয়েছেন? 2018 সালে আমরা প্রথম ইনস্টিটিউশনাল ইনভেস্টর থেকে ফান্ড পাই, বাট এর আগে আমাদের কিছু এঞ্জেল ইনভেস্টর ছিল। আমরা ধরেন ফেসবুকে কাজ করেছে, গুগলে কাজ করেছে, কিংবা পৃথিবীর বিভিন্ন বড় বড় ব্যাংকে কাজ করেছে, এরকম কিছু ছোট ছোট ইনভেস্টর ছিল এর আগে আমাদের। আপনি বলছিলেন ট্র্যাডিশনাল ব্যাংকগুলো যদি এগিয়ে আসে তাহলে হয়তো আরো বড় হতে পারে, তার মানে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে আমাদের ট্র্যাডিশনাল ব্যাংকগুলো নেই? আমরা এই মুহূর্তে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ওদের সাথে হচ্ছে কাজ করি, এবং সিটি ব্যাংক আমাদেরকে হচ্ছে আসলে সাপোর্ট করেন, ইবিএল আমাদেরকে হচ্ছে আসলে সাপোর্ট করেন ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে। সো বাংলাদেশের ব্যাংকরাও হচ্ছে এগিয়ে আসছেন, বাট বাংলাদেশের ব্যাংকরা এখনো একটু স্কেপটিক্যাল হচ্ছে স্টার্ট আপ সম্পর্কে। অন্যান্য দেশে আমরা যেভাবে দেখি যে স্টার্ট আপদের জন্য আলাদাভাবে ওনারা চিন্তা করেন, বাংলাদেশে এখনো আলাদাভাবে চিন্তা করার প্রসেসটা ক্রিয়েট হয় নাই। ওরা আমাদেরকে ট্রেডিশনাল ব্যবসায়ীদের মতোই চিন্তা করেন। ওইখানে যেহেতু আমরা নতুন, এটা এক্সপেক্ট করা যায়, বাট হচ্ছে হোপ করছি যে ভবিষ্যতে স্টার্ট আপদের জন্য, যারা নতুন স্টার্ট আপ ওনাদের জন্য হচ্ছে আসলে ব্যাংকদের হচ্ছে বিভিন্ন ব্যবস্থা থাকবে। আজকে সবাব 7-8 বছর হয়ে যাওয়ার কারণে হয়তো অ্যাক্সেস করতে পারে ব্যাংকের ক্যাপিটাল, বাট অন্যান্য অনেক স্টার্ট আপ হচ্ছে এখনো পারে না। কিন্তু আমরা তো জানি যে গভর্নমেন্টের বিশেষ মনোযোগ স্টার্ট আপের দিকে, তাহলে কি এখানে একটা গ্যাপ আছে গভর্নমেন্টের ভাবনা এবং এই যে ব্যাংক বলি যারা ফাইন্যান্স দিবে তাদের মধ্যে একটা গ্যাপ? আমরা খুব রিসেন্টলি দেখেছি যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক 800 কোটি টাকার হচ্ছে একটা ফান্ড তৈরি করেছে। আসলে গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ এখানে যে এটা ক্রিয়েট করার জন্য। হোপফুলি যেহেতু ক্রিয়েট হয়েছে, হোপফুলি দেখতে পাবো যে হচ্ছে নতুন নতুন ইনভেস্টমেন্ট, বাট হচ্ছে এর আগে আসলে তেমন একটা হয়নি। আমাদের স্টার্ট আপ কমিউনিটিতে এটা একটা বড় ডিসকাশন পয়েন্ট থাকে যে আমরা কিভাবে আরো বেটার ফান্ড পেতে পারি ব্যাংক থেকে। আই থিঙ্ক অনেকগুলা স্টার্ট আপই হচ্ছে আসলে উপকৃত হবে যদি ট্রেডিশনাল ব্যাংকরা হচ্ছে একটু আগায় আসে। আমরা আলাপ করছিলাম যে সৌদি আরব থেকে এবং অন্য অন্য কান্ট্রি থেকে বেশ বড় একটা ফান্ড আপনাদের এসছে। এখন ফান্ড এলে আপনার কোম্পানি তো বড় হবে ন্যাচারালি। এর কি অন্য এই ফান্ডের অন্য কোনো সিগনিফিকেন্স আছে যে অন্য কোম্পানিগুলো এখান থেকে ফান্ড পাওয়া সহজ হবে, অথবা অন্য ফিল্ডে এই ইনভেস্টররা আবার আসবে বাংলাদেশের? এটা যদি একটু এক্সপ্লেইন করেন। অফকোর্স। সো টুডে যে হচ্ছে পিআইএফ অথবা সানাবিল যারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করেছেন, ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টার। সো আমরা যদি একটু এক্সাম্পল দিই যে হচ্ছে সানাবিল আসলে ইনভেস্ট করে অন্য ইনভেস্টারদেরকে। সো হচ্ছে অন্য ইনভেস্টার অফ দ্য ইনভেস্টর্স, কারেক্ট। সানাবিল এই সাউথ এশিয়ার রিজনে হচ্ছে এই প্রথম ইনভেস্ট করলো থ্রু আমাদের কোম্পানি। সো যেটা আসলে ইন্ডিয়া বলি যে হচ্ছে কিংবা পাকিস্তান বলি এর আগে হয় নাই। সো দের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টমেন্ট এর আগে যদি বলি হচ্ছে শিন। সো শিন হচ্ছে টুডে ইউএস ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রোডাক্ট হচ্ছে এক্সপোর্টার, চায়না থেকে ইউএসএ তে যারা প্রোডাক্ট সাপ্লাই করে, এবং দিস ইজ আ বিগ হচ্ছে কোম্পানি। এবং বাংলাদেশে যখন ইনভেস্ট করেছে, দিস ইজ সামথিং যেটা হচ্ছে ইন্টারন্যাশনালিও আসলে নিউজ হয়েছে যে হচ্ছে সৌদির একটা কোম্পানি, দ্য লার্জেস্ট কোম্পানি সৌদি সভারেন ফান্ড যখন বাংলাদেশে ইনভেস্ট করেছে, এইটা আসলে ইন্টারন্যাশনালিও নিউজ হয়েছে। অফকোর্স এইটা একটা মেজর সিগনিফিক্যান্স থাকে যে হচ্ছে বাংলাদেশের স্টার্ট আপে তো অবশ্যই যে হচ্ছে ধরেন বাংলাদেশে অনেক স্টার্ট আপ আছে যারা হয়তো ইনভেস্টমেন্ট পাবে এরকম অবস্থায় আছে। যখন এই নিউজটা ওরা দিতে পারে যে দেখো বাংলাদেশে হচ্ছে সানাবিল ইনভেস্ট করেছে, তখন দিস ক্যান প্রবাবলি মেক হচ্ছে ওদের ইনভেস্টমেন্টটুকু হচ্ছে পসিবল। হয়তো ডাইরেক্টলি ক্রেডিট থাকবে না, বাট হচ্ছে ইনডাইরেক্টলি হয়তো অনেক মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে এটা হেল্প করতে পারে। অ্যান্ড আমরা যেটা দেখেছি আমাদের এই রাউন্ডটা হওয়ার আগে অনেক বাংলাদেশি ফাউন্ডাররা আসলে জেনে গিয়েছিল যে ওরা কনসিস্টেন্টলি হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে হচ্ছে ভাইয়া কখন এটা হবে, আসলে হলে অনেক উপকৃত হব, যে হচ্ছে এটা অ্যানাউন্স করার মতো একটা নিউজ। তারাও পেস করতে শুরু করবেন এদেরকে? অফকোর্স এখানে আসলে ক্রেডিট নিব না, আই থিঙ্ক এটা হবে না, বাট হচ্ছে দেয়ার ইজ অফকোর্স আ সিগনিফিক্যান্স যেটা আপনার সৌদি আরবের সভারেন ফান্ড বাংলাদেশের একটা কোম্পানিতে ইনভেস্ট করা, এবং আমি অনেক গ্রেটফুল যে হচ্ছে ফর দেয়ার ইনভেস্টমেন্ট। এবং আপনাদের বলছিলেন যে আপনাদের তো ওখানে ইনভেস্টমেন্টের এবং ওইখানে বিজনেস অপারেশন লঞ্চ করবার প্ল্যান আছে, তো সেটার পেছনের ভাবনাটা কি? ওখানে কেন লঞ্চ করতে যাচ্ছে? এই ইনভেস্টমেন্টের সাথে যেটা হয়েছে, আমরা সৌদি আরবের একটা কোম্পানির সাথে হচ্ছে মার্জ হয়েছি। সৌদি আরবের ওই কোম্পানিটার নাম হচ্ছে সারি। সো ওদেরও এরকম একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে ব্যবসা আছে। আমরা যদি রিয়েলি খেয়াল করি সৌদি আরবে, যে সৌদি আরবের একটা সিগনিফিক্যান্ট পোর্শন হচ্ছে সাউথ এশিয়ান। এর মধ্যে আমি যদি বলি
বাংলাদেশি হচ্ছে 10% এন্টায়ার সৌদি আরবের হচ্ছে যত জনসংখ্যা আছে, 10% জনসংখ্যার কাছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করতে পারাও কিন্তু হচ্ছে একটা বড় বিষয়, হিউজ মার্কেট। কারেক্ট। সো সিমিলারলি এটা শুধু বাংলাদেশি বলছি না, যে হচ্ছে অন্য সাউথ এশিয়ান যারা কমিউনিটি আছে ওদের কাছেও হচ্ছে আসলে আমরা বাংলাদেশের প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো। আমাদের মূল ইচ্ছাটা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট সৌদি আরবে হচ্ছে এক্সপোর্ট করা, এবং সৌদি আরবেও হচ্ছে বাংলাদেশে আমরা যেভাবে ডিস্ট্রিবিউট করি ওভাবে ডিস্ট্রিবিউশন ব্যবসাটুকু এস্টাবলিশ করা। অনেক ধন্যবাদ মিস্টার আতাউর রহিম চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে কোনো এক সময়। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথা বলে আমার অনেক ভালো লাগলো, এবং আমি খুবই কৃতজ্ঞ যে শপআপের গল্পটা অন্য সবাইকে হচ্ছে আসলে শোনাতে পারার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম শপআপ বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও মিস্টার আতাউর রহিম চৌধুরীর সঙ্গে। আমরা জানবার চেষ্টা করলাম এই স্টার্টআপ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার গল্প, এর চ্যালেঞ্জগুলো এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।